মুনতাহা গ্যালাক্সি। নাজমুস সাকিব, ভালো আছো সবাই? জি স্যার, ভালো আছি। রোজার দিনে সকাল 10:30টায় তোমরা আইসিটি বিষয়ে ক্লাসে উপস্থিত হয়েছো, সেজন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, যেটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। এরপরে ফ্লিপটপ নিয়ে কথা বলবো। যদিও ফ্লিপটপ তোমাদের সিলেবাসে নেই, তারপরও ফ্লিপটপ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কেননা ফ্লিপটপ সম্পর্কে যদি না জানো, না বুঝো, তাহলে রেজিস্টার, কাউন্টার, এগুলো সম্পর্কে তোমাদের বুঝতে কষ্ট হবে। এই কারণে আমি আজকের এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা শেষে তারপর আমরা ফ্লিপটপ নিয়ে আলোচনা করব। আমাদের সময়ে এলাও করা সাপেক্ষে আমরা আজকের আলোচ্য বিষয় হিসেবে এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা শুরু করছি। বোর্ডের চিত্রগুলো কি তোমরা দেখতেছ? বোর্ডের চিত্রগুলো? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তোমরা দেখো উপরের চিত্রটাতে প্রথমে এটা হলো একটা কিবোর্ডের ছবি। কিবোর্ডের পরে 4 to 2 এনকোডার, তারপরে সিপিইউ, এরপরে 2 to 4 ডিকোডার, তারপরে মনিটর। এই বিষয়টা তোমরা একটু খেয়াল করলে আমার বিশ্বাস তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা বিভিন্ন ভাষায় কথা বলতে পারি, কিন্তু কম্পিউটার এর একটা নিজস্ব ভাষা আছে। কম্পিউটারের ভাষার মতো করে যদি আমরা আমাদের ভাষাকে রূপান্তর না করে, তাহলে কম্পিউটারের পক্ষে বুঝে নেওয়া সম্ভব না। সেই জন্য একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি তোমরা অনেকেই জানো, তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি। ইনপুট ডিভাইস হিসেবে আমরা যখন কিবোর্ড ব্যবহার করি বা মাউস ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা যে ইনপুটটা দেব, যে ডেটাটা দেব, সেই ডেটাটা সরাসরি সিপিইউ বা প্রসেসর বুঝতে পারবে না। সেটা প্রসেসরকে বোঝানোর জন্য মাঝখানে আরেকটা ডিভাইস কাজ করে। তোমরা দেখতেছো ওই ডিভাইসটা হলো এনকোডার, অর্থাৎ আমাদের প্রদত্ত ডেটাকে সিপিইউ বা প্রসেসর যাতে বুঝতে পারে, সেই জন্য মাঝখানে এনকোডার কাজ করে। কাজ করার পরে এটা প্রসেসরের বোধগম্য ভাষায় রূপান্তর করে তারপরে প্রসেসর এটা পাঠিয়ে দেয়। কে পাঠায়? এনকোডার। পাঠানোর পরে প্রসেসর ওই ডেটাকে তারপরে সরাসরি মনিটরের কাছে না পাঠিয়ে সেখানে মাঝখানে আরেকটা ডিভাইসকে ব্যবহার করে, ডিভাইসকে কাজে লাগায়, সেটা হলো ডিকোডার। ডিকোডার কি করে? কম্পিউটারে যে বোধগম্য ভাষা বা যান্ত্রিক ভাষা, এটাকে সরাসরি
ডিসপ্লের জন্য না পাঠিয়ে ডিকোডারে পাঠায়, পাঠানোর পর ডিকোডার মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, রূপান্তর করার পর তারপর সেটা মনিটরে ডিসপ্লে হয়, আমরা তখন বুঝতে পারি। এই হলো পুরো প্রক্রিয়াটা। তাহলে ইনপুট ডিভাইস দিয়ে শুরু হয়, আউটপুট ডিভাইস হিসেবে মনিটরে এটা শেষ পর্যন্ত ডিসপ্লে হয়, কিন্তু ইনপুট ডিভাইসের পরে আমাদের মাঝখানে কাজ করে এনকোডার, তারপরে যায় সিপিইউ তে, এরপর সিপিইউ থেকে আবার যায় ডিকোডারে, ডিকোডার থেকে তারপরে ডিসপ্লের জন্য যায় মনিটরে। তাহলে আমাদের জানতে হবে যে এনকোডার কিভাবে কাজ করে, ডিকোডার কিভাবে কাজ করে। এগুলো আইসিটির গুরুত্বপূর্ণ টপিক হিসেবে বুঝতে হবে। তার পাশাপাশি এগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর এইগুলো সম্পর্কে যদি সুস্পষ্ট ধারণা তোমাদের থাকে, তাহলে এখান থেকে প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা আর বিব্রতকর অবস্থায় পড়বে না, দুশ্চিন্তা পড়বে না। তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই টপিকটা সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা দিতে। তো তোমাদের আমি মনোযোগ আকর্ষণ করছি। শুরুতে আমরা কথা বলবো এনকোডার সম্পর্কে। এনকোডার কি তোমরা অনেকেই জানো, তারপরও আমরা আলোচনার সুবিধার্থে বলতে হচ্ছে যে এই এনকোডার হলো একটি ডিজিটাল লজিক সার্কিট বা ডিভাইস, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্নসমূহ, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এক কথায় আমরা বলতে পারি যে ডিজিটাল লজিক সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাকে বলা হয় এনকোডার। এই এনকোডার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরের মাধ্যমে ডেসিমেলের সমতুল্য বাইনারি সংখ্যা তৈরি করে। এই এনকোডারের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মেমোরিতে একটু রাখার দরকার আছে। প্রথমত আমরা বলতে পারি এনকোডারে ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n, তাহলে আউটপুট হবে n সংখ্যক। এরপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখব যে এনকোডারের একটা ইনপুট একই সময়ে অন বা অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো থাকবে অফ। আর এই এনকোডার হলো ডিকোডারের বিপরীতধর্মী। আর এই এনকোডার থাকে ইনপুট ডিভাইসের সাথে যুক্ত, যেমন কিবোর্ডের সাথে এটা যুক্ত থাকতে পারে। তাহলে আমরা এখন এই এনকোডারের ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী বা ট্রুথ টেবিল, বুলিয়ান ফাংশন বা লজিক ফাংশন এবং লজিক সার্কিট কিভাবে অঙ্কন করতে হয় আমরা ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করব। তোমাদেরকে আগেও বলছিলাম আমাদের লজিস্টিক সাপোর্টের কিছু সীমাবদ্ধতা আছে লকডাউনের কারণে। তো আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এগুলোর সীমাবদ্ধতা আশা করি কাটিয়ে উঠতে পারবো। এরপরও আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি।
এখন তোমরা দুটো চিত্র দেখতেছো, একটা বাম দিকে একটা ডান দিকে। আমি বাম দিকের চিত্র থেকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা হলো 422 এনকোডার। এনকোডার অর্থাৎ এখানে ইনপুট আছে 60টা। 60টা ইনপুট হতে পারে, D0 দিতে পারি বা I0 দিতে পারি। আইতে ইনপুট, দিতে ডিজিট। D0, D1, D2, D3। আমরা 60টা ইনপুট নিলাম, D0, D1, D2 and D3। এরপরে এখন এই যে 60টা ইনপুট আমরা নিলাম, 60টা ইনপুট আমরা লিখতে পারি সমান 2 স্কয়ার। আমরা একটু আগে বলছিলাম ইনপুট সংখ্যা যদি হয় 2 টু দি পাওয়ার n, তাহলে আউটপুট হবে n সংখ্যক। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আউটপুট হবে 2, হ্যাঁ, 2 স্কয়ার। তাহলে এখানেও 2, এই 2 এ বেস, আর এখানে আমরা n এর মানটা পাই কত, 2। তাহলে এই ক্ষেত্রে আমরা আউটপুট, ইনপুট যদি হয় 60টা, আউটপুট পাবো আমরা 2। কেননা ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n, আউটপুট হবে তখন n সংখ্যক। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি O0, O তে আউটপুট O1, O0, O1 মানে আউটপুট 0, আউটপুট 1। এটা আমি এখন মুছে ফেলি। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে হয়, ইনপুট যদি হয় 8টা, সেক্ষেত্রে আউটপুট হবে 3টা। 8টা মানে হলো 2 কিউব, হ্যাঁ। তাহলে ইনপুট যদি হয় 8টা, আউটপুট হবে সেক্ষেত্রে আমার যে এই n হিসেবে 3টা। ইনপুট যদি হয় 16টা, তাহলে আউটপুট হবে 60টা। এখন এই প্রসঙ্গে তোমাদের আরো একটা কথা আমাকে বলে রাখতে হয়, যদি ইনপুট 60টা, 8টা, 16টা, 32টা না হয়ে ইনপুট যদি 10টা হয়, তাহলে আউটপুট কয়টা হবে এটা তোমাদের একটু জানতে হবে। ইনপুট যদি হয় 10টা, তাহলে আউটপুট কয়টা হবে। এক্ষেত্রে একটা সূত্র তোমাদের মাথায় রাখতে হবে। সূত্রটা মাথায় রেখে তাহলে তোমরা এটা এই বের করতে পারবে। সহজ ভাষায় আমি সূত্রটা লিখে দিচ্ছি। লগ বেস টু দি পাওয়ার ইনপুট। আবার বলছি, লগ বেস টু দি পাওয়ার ইনপুট লাইন। আমি একটু আগে বলছি ইনপুট যদি 8টা হয়, তাহলে আউটপুট হবে 3টা। ইনপুট যদি 16টা হয়, আউটপুট হবে 60টা। আর যদি ইনপুট 10টা হয়, তাহলে কি আউটপুট 3.5 হবে? না, ফ্র্যাকশন হবে না। এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, এখানে সূত্রটা এইভাবে দিতে হয়, হ্যাঁ।
তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করে আমরা দেখবো একটা ভগ্নাংশ পাচ্ছি আমরা 3 পয়েন্ট সামথিং বা এই জাতীয়। আমরা এখানে এই চিহ্নটা বলা হয় সিলিং, হ্যাঁ, সিলিং সাইন। সিলিং সাইন হিসেবে আমরা যদি দেখি যে 3.25 বা 3.5 হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে পূর্ণ সংখ্যা আমরা 4 হিসেবে ধরব। তাহলে আমি বলবো যে যদি আমাদের ইনপুট হয় 4টা, আউটপুট হবে 2টা, ইনপুট যদি হয় 3টা, সরি, ইনপুট যদি হয় 8টা, আউটপুট হবে 3টা, ইনপুট যদি হয় 16টা, আউটপুট হবে 4টা, আর ইনপুট যদি 10টা হয় তাহলে আউটপুট আমরা 3.5 বা 3.25 না লিখে আমরা তখন এই সূত্র প্রয়োগ করে দেখব যে আউটপুট সংখ্যা আমরা এই সিলিং হিসেবে 4টায় মানে 4টায় আমরা ধরে নেব। এটা হলো নিয়ম। যেমন যদি ইনপুট 33টা হয় তাহলে আউটপুট কতটা হবে? ইনপুট যদি 4টা হয়, সরি, ইনপুট যদি 16টা হয় আউটপুট হবে 4টা। হ্যাঁ, ইনপুট যদি হয় 16টা তাহলে আউটপুট হবে 4টা। আর ইনপুট যদি 32টা হয়, ইনপুট যদি 32টা হয় তাহলে আউটপুট কয়টা হবে? 5টা। হ্যাঁ, যদি 33টা হয় সেক্ষেত্রে আউটপুট হবে 6টা। এইভাবে আমরা আউটপুটের সংখ্যাটা নির্ধারণ করতে হয়। তাহলে এখন তোমরা দেখো নিচের চিত্রটাতে যে 4 to 2 এনকোডার মানে 4টা ইনপুট 2টা আউটপুট। এটা হলো ব্লক ডায়াগ্রাম। এখন এই ব্লক ডায়াগ্রাম অনুযায়ী আমরা ট্রুথ টেবিলটা গঠন করতে হবে। স্যার, আদাব স্যার। জি, স্যার আমি প্রবীর। হ্যাঁ, কন্টে হচ্ছে। জি, ভালো আছেন? জি স্যার। স্যার একটা মিনিট আমি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করি। এদের একটা রুটিন দেওয়ার একটা চেঞ্জ ছিল আর কি। হ্যাঁ, এদের রুটিনের একটু চেঞ্জ আছে আর কি। আমি বলেন একটু প্লিজ, শোনাই দিই তাদেরকে। বলেন প্লিজ। তাহলে আমি স্ক্রিন শেয়ার করে স্যার রুটিনটা তাদেরকে দেখাই দিচ্ছি আর কি। আচ্ছা, আমার আইসিটি ক্লাস কবে? আপনার ঠিকই আছে, মানে একটা চেঞ্জ আছে আর কি তাদের আর কি। হ্যাঁ, দেখান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্যার একটু আনমিউট করে দেন স্যার সবাইকে স্যার। ঠিক আছে। সবাই যদি একটা আমি 1 মিনিট সময় নেব স্যার। নেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমরা কি দেখতে পাও? না স্যার, দেখা যায় না? না স্যার। দেখা যাওয়ার তো কথা। স্যার আপনার স্ক্রিন শেয়ারিং হয়নি। হ্যাঁ, শেয়ারিং তো হওয়ার কথা। জি স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে? জি স্যার।
হ্যাঁ দেখা আচ্ছা যাচ্ছে। তোমরা দেখো তোমাদের চেঞ্জটা হইলো ওইটা অবশ্য এখন যে ক্লাসটা চলতেছে আজাদ স্যারের পাসওয়ার্ডটা অনেকে একটু ভুল জানে, সবশেষে ক্যাপিটাল সি, তো এটা তো তোমরা জানোই, যারা জানে না এদেরকে একটু জানাই দিবা, ঠিক আছে? 9 ক্যাপিটাল জেড পি স্মল জেড আবার ক্যাপিটাল এফ ক্যাপিটাল সি, অনেকেই স্মল সি দিয়ে চেষ্টা করে ঢুকতে পারে না। আমি যারা আমার সাথে যোগাযোগ করছে তাদের জানাইতেছি। আর যেহেতু স্যারের ক্লাস এখন চলতেছে, এটা তোমাদের তো জানাই আছে। সোমবার দুপুর 12টা থেকে একটা, আগে বোটানি ক্লাস হইতো, এখন এই সোমবার 12টা থেকে একটা বাংলা ক্লাস হবে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, ওই যে বেলাল স্যার ক্লাস নেবেন প্রতি সোমবার 12টা থেকে একটা। স্ক্রিনশট নাও, আবার আমি মুখেও বলতেছি, ওনার মিটিং আইডি হলো 6867469032, আর পাসওয়ার্ডটা হচ্ছে বেলাল স্যার, BELALSIR। ঠিক আছে, বুঝছো সবাই? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার স্টপ করে দেই, তোমরা সবাইকে জানাই দিও বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। স্যার আপনার জি স্যার, সময় একটু thank নষ্ট you, হলো স্যার। স্যার। কোনো অসুবিধা নেই প্রবীর বাবা, হ্যাঁ। আপনাকে ধন্যবাদ। আপনি যে পাসওয়ার্ড সম্পর্কে ওদেরকে যে ক্লিয়ার করে দিলেন, জি হ্যাঁ, স্যার। স্মল লেটার আর ক্যাপিটাল লেটারের যে পার্থক্যটুকু এটুকু যে বুঝিয়ে দিয়েছেন, আপনাকে সেই জন্য ধন্যবাদ। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আদা স্যার, তাহলে স্যার আমি লিভ করি স্যার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আদা স্যার। থ্যাংক ইউ। আমরা আমাদের আলোচনাতে আবার ফিরে আসতেছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে বাম দিকে হলো ইনপুট লাইন, ইনপুট লাইন, আর এদিকে ডান দিকে হলো আউটপুট আউটপুট লাইন। দেখো তাহলে বাম দিকের সাইডটা হলো ইনপুট, ডান দিকের এই দুটো হলো আউটপুট। এখন ব্লক ডায়াগ্রাম আঁকা হলো আমাদের প্রথম কাজটা শেষ। দ্বিতীয়ত আমাদের ট্রুথ টেবিলটা আমরা এখন গঠন করব। ট্রুথ টেবিলে বাম দিকে হলো ইনপুট, ডান দিকে হলো আউটপুট। তাহলে ইনপুটটা এখানে কয়টা? 4টা ইনপুট। 4টা ইনপুট আমি D0 দিয়েও শুরু করতে পারি, তারপরে I0 দিয়েও শুরু করতে পারি। তাহলে এখানে আমি D0 দিচ্ছি, যেহেতু ব্লক ডায়াগ্রামে D0 লিখলাম, D0, D1, D2, D3। আর আউটপুট হিসেবে আমি লিখতেছি O0, O1। এখানে এর সত্য সারণের সম্পর্কে একটু বলতে হয়। প্রথম কথা হলো, এখানে আমি কলাম সংখ্যা কিভাবে নির্ধারণ করলাম। হ্যাঁ, আমার ইনপুট হলো 4টা, প্রতিটি ইনপুটের জন্য আমার এক একটা কলাম নির্ধারিত। আউটপুট হলো 2টা আউটপুটের জন্য 2টা কলাম, 4টে ইনপুটের জন্য 4টা কলাম। আর এদিকে আমি দুভাগ করলাম, একদিকে বাম দিকে ইনপুট, ডান দিকে আউটপুট। এখন আমার সারি সংখ্যা বা লাইন সংখ্যা আমি কিভাবে নির্ধারণ করবো? একটু আগে আমি কলামের কথা বলছি, এখন কথা হলো যে সারি সংখ্যাটা কিভাবে নির্ধারণ করব। সারি সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে আমি দেখবো যে আমার আউটপুট কয়টা আছে। হ্যাঁ, এখানে আমি হিসাব করব যে 2 টু দি পাওয়ার, অর্থাৎ বেস টু দি পাওয়ার নাম্বার অফ আউটপুট। আউটপুট সংখ্যা হলো কত? 2টা, তাহলে বেস হলো 2 স্কয়ার মানে 4। তাহলে এই ক্ষেত্রে আমি এই হিসেবে 4টা লাইন নির্ধারণ করলাম। তাহলে সারি কিভাবে নির্ধারণ করতে হয়, কলাম কিভাবে নির্ধারণ করতে হয়, সেটা আমরা দেখলাম। এখন তোমরা দেখো এখানে আমি ট্রুথ ভ্যালুটা কিভাবে বসাবো। হ্যাঁ, এখানে আমি লিখলাম D0, বাম দিক থেকে শুরু করলাম, D0, D1, D2, D3 বাম দিক থেকে। আর আমি এখানে লিখলাম O0, O1। না, আমি এখানে O0টা এখানে লিখবো,
O0 এখানে, তারপরে O1টা আমি এখানে লিখলাম। দেখো এটা হলো ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই হিসাবে, আর এটা হলো কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ, এটা আমার হিসাবের সুবিধার্থে আমি এইভাবে লিখে নিলাম। তো এখানে O0টা হলো LSB হিসেবে আছে, আর O1টা MSB হিসেবে আছে। MSB মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। যদি আমার পরীক্ষার প্রশ্নে এরকম থাকে যে আউটপুট দুটোর যে হলো AB বা O0 O1, তবে O0টা হবে MSB, তখন এটাকে আমাকে MSB পজিশন রাখতে হবে। অর্থাৎ প্রশ্নে যেভাবে বলবে আমি সেইভাবে খেয়াল করে আমাকে LSB এবং MSB এর অবস্থানটা নির্ধারণ করতে হবে, আউটপুটটা সেভাবে বসাইতে হবে। আর এমনিতে আমি আমার সুবিধার্থে এখন আমি বাম দিক থেকে D0, D1, D2, D3 লিখলাম, আর এইদিকে আমি আউটপুটের ক্ষেত্রে শুরু এককের ঘরে লিখলাম O1, এই যে O0, আর দশকের ঘরে লিখলাম আমি O1। এখন এখানে দেখো যে আমার এই যে D0, একটু খেয়াল করো তোমরা, D0 এই কলামে আমার এই বাটনটা যদি অ্যাক্টিভ থাকে বা অন থাকে, বা আমরা যদি প্রেস করা হলেও মনে করি, হ্যাঁ, তাহলে আমি একটু আগেও বলছি যে আমাদের ইনপুটের একটা মাত্র ইনপুট একই সময় অ্যাক্টিভ থাকবে, বাকিগুলা থাকবে অফ। এখানে তখন 0 হয়ে যাবে। 60টা ইনপুটের মধ্যে যখন শুরুতে এখানে 1 মানে হলো অন বা অ্যাক্টিভ, যখন এটা অন বা অ্যাক্টিভ থাকবে তখন বাকিগুলা সব 0 থাকবে। এখন এই 1 হলো এটা হলো কি 0 এর অবস্থান, 0। হ্যাঁ, তাহলে 0 এর জন্য বাইনারি ভ্যালু আসবে 0। এখানে যদিও 1 লিখলাম, এই 1 এর অর্থ হলো অন বা অ্যাক্টিভ। আমার এই বাটনটা যখন অ্যাক্টিভ থাকতেছে তখন এটার অবস্থান হলো কি 0 এর বাটন এটা। সেক্ষেত্রে এটার জন্য আমার বাইনারি ভ্যালু আসবে এনকোডারের মাধ্যমে এখানে 0 0। এটার কাজ শেষ। এরপরে আমি দ্বিতীয় লাইনে আসলাম। যেহেতু আমি উপরে এটা অ্যাক্টিভ করলাম, এখানে এটা অ্যাক্টিভ থাকবে না, আমি এটা অ্যাক্টিভ করব। এটা যখন অ্যাক্টিভ করব তখন এই দিকেরটা অফ থাকবে, এটাও অফ থাকবে, এটাও অফ থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমার D1, হ্যাঁ, D1 এ যখন আমার এই বাটনটা অ্যাক্টিভ থাকতেছে বা অন থাকতেছে, সেই ক্ষেত্রে এটার 1 এর বাইনারি ভ্যালু কত? 1। এই 1 আমি লিখলাম, আর এখানে 0 1। হ্যাঁ, 1 এর বাইনারি ভ্যালু আমি এখানে এককের ঘরে লিখলাম 1, দশকের ঘরে লিখলাম 0। তারপরে তৃতীয় লাইনে আমার কোনটা অ্যাক্টিভ দেখতে হবে? প্রথমটা 0, দ্বিতীয়টাও 0, যেহেতু আমার আগের তাতে এটা অ্যাক্টিভ ছিল। এরপরে এখানে এসে আমার এটা অ্যাক্টিভ থাকলো, বাকিগুলা অফ থাকলো। ওই সাইড হলো ইনপুট, এই সাইড হলো আউটপুট। তাহলে এখানে তোমরা দেখো এই যে এইটা যে অ্যাক্টিভ আছে বা অন আছে, এটার ডেসিমাল ভ্যালু কত? D2। 2 এর বাইনারি ভ্যালু কত? 1 0 1 0। আমি এখানে এই বাটনটা যখন অ্যাক্টিভ দেখতেছি, এর মানে হলো এটার ডেসিমাল ভ্যালু হলো 2, আর এটার বাইনারি ভ্যালু আসছে 2 এর বাইনারি ভ্যালু 1 0। এরপরে সর্বশেষ লাইনে আমার এটা অফ থাকবে, এটা অফ থাকবে, এটা অফ থাকবে, এটা অন থাকবে। এখন এটার ডেসিমাল ভ্যালু কত? 3। ডেসিমাল ভ্যালু যেহেতু এটা 3, হ্যাঁ, 3 এর বাটনটা অ্যাক্টিভ আছে বা অন আছে, সেই ক্ষেত্রে 3 এর বাইনারি ভ্যালু কত? 1 1। এই আমার এখানে 1 1 বসলো। এইভাবে আমাদের ট্রুথ ভ্যালুটা নির্ণয় করতে হয়। এখন তোমরা দেখো, এটা হলো আমি জাস্ট
বিষয়টা কিভাবে হলো সেটা বোঝানোর জন্য আমি এইভাবে ভ্যালুটা বসিয়েছি। তোমরা আপাত দৃষ্টিতে দেখো এই যে ডায়াগোনালি বা কোনাকুনি ভাবে এই যে ওয়ান গুলা চলে আসছে। এখানে এই ঘরে এই ঘরে এই ঘর এই ঘর কোনাকুনি চলে আসছে। আচ্ছা, এরপরে তোমরা এখানে দেখো আউটপুট হলো দুটো, এটা হলো এককের ঘর, এটা দশকের ঘর। দেখো তো 0 1 0 1 0 0 1 1 ট্রুথ টেবিল করতে আমরা সেই বরাবরের যেভাবে ভ্যালুটা বসিয়ে থাকি, প্রথমে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপর দুইটা 0 দুইটা 1, তারপর চারটা 0 চারটা 1, তারপর আটটা 0 আটটা 1। এইভাবে আমাদের ইনপুটের সংখ্যার পরে এই ভ্যালুগুলা নির্ভর করে। এইভাবে আমরা ট্রুথ টেবিলটা গঠন করলাম। তারপরে আমাদের কাজ হবে বুলিয়ান ফাংশনটা কিভাবে লেখা যায়। বুলিয়ান ফাংশনটা আমি উপরে লিখতেছি, এটা 1 এটা 2। বুলিয়ান ফাংশনটা দেখো, এই বুলিয়ান ফাংশনে তোমরা লক্ষ্য করো যে এখানে আমার আউটপুট কয়টা, আউটপুট হলো দুইটা। দুইটা আউটপুট কি কি, O0 O0 আর O1। এখন দেখো O0 এই আউটপুটের ভ্যালুটা কখন 1 আসলো। দেখো এই ক্ষেত্রে ভ্যালুটা 1 আসছে আর এই ক্ষেত্রে ভ্যালুটা 1 আসছে। হ্যাঁ, তাহলে যে আউটপুটের ভ্যালু যে ক্ষেত্রে 1 আসছে আমরা সেদিকে লক্ষ্য করব যে A1, হ্যাঁ A1 এখানে ইনপুটে কোথায় 1 আছে, D1। দেখো এখানে 1, এখানে ইনপুটে এই জায়গায় আছে কোন কলামে, D1 এর কলামে। তাহলে আমি এখানে লিখতেছি D1। এরপরে আবার এখানে, হ্যাঁ এখানে 1 আছে, এখানে 1 যে আছে এটার জন্য ইনপুটে কোন কোন কলামে 1 আছে, D3 তে। তাহলে D3। এখন তোমরা দেখো এখানে D1 আর D3 এর মাঝখানে আমি কোন সাইনটা বসাবো, কোন অপারেটরটা বসাবো। এখানে দেখো তো এটা হলো একটা লাইন, এটা আর একটা লাইন। এই ঘটনা আর এই ঘটনা একই সাথে ঘটতেছে না, এটা অথবা এটা, দ্বিতীয় লাইন অথবা চতুর্থ লাইন। অথবার জন্য আমরা অর গেট ব্যবহার করি, আর অর গেটের অপারেটর হিসেবে আমরা লিখবো কি, প্লাস। তাহলে প্লাসটা কেন আসলো, অর এর জন্য এখানে প্লাস আসছে। অর কেন হইলো, যেহেতু দ্বিতীয় লাইনে D1 1 আছে ভ্যালুটা, আর চতুর্থ লাইনে 1 আছে, সেই কারণে এখানে দুটো ঘটনা আলাদা আলাদা, সেই জন্য এখানে প্লাস সাইনটা আসছে। তাহলে আউটপুট হিসেবে O0 এর ভ্যালুটা আমরা পেয়েছি। এরপরে O1, O1 এ দেখো কোথায় কোথায় 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। এখানে 1 থাকা মানে কি, এই যে 1, এখানে 1, হ্যাঁ, তার মানে এই 1 এর জন্য এখানে ইনপুটে কোন লাইনে 1 আছে, D2। তাহলে আমি এখানে লিখতেছি D2 প্লাস, এখানে 1 এর জন্য কোন লাইনে আছে 1, D3। D3 প্লাস কেন হলো এটা তো আমি একটু আগে বলছি। তাহলে এখন দেখো এখানে আমার বুলিয়ান ফাংশন বা লজিক ফাংশনে আমি আউটপুট দুটো লিখলাম, O0 O1। লিখার পরে আমার O0 কোন কোন ক্ষেত্রে 1 হলো সেটা আমি লক্ষ্য করি, সেটার ইনপুটের কলামটা কত নম্বর কলাম সেটা আমি বসিয়ে দিলাম। আমার কাজ শেষ। এখানে O1 এর ক্ষেত্রে আমি তাই করছি। এখন আমাদের কাজ হলো লজিক সার্কিটটা অঙ্কন করা।
আচ্ছা, এখানে আউটপুট হলো দুটো, হ্যাঁ, O0 ও 1। দুইটা আউটপুটে আমি দেখতেছি আছে কি D1 প্লাস D3 আর হলো D2 প্লাস D3। এখানে প্লাস মানে হলো যে অর বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার দুটো গেট আমি পাচ্ছি, দুটো হলো অর গেট। এখানে ইনপুট গুলো আসতেছে D0, D1, D2 and D3। চারটা ইনপুট লিখলাম। আর এদিকে আমার দুটো অর গেট, হ্যাঁ, দুটো অর গেট। এখানে প্রথম আউটপুটটা হলো O0, দ্বিতীয় আউটপুটটা হলো O1। তাহলে এই ক্ষেত্রে এখন দেখো O0 তে আমার কানেকশন থাকবে কোন কোন ইনপুটের সাথে, D1 প্লাস D3। D1 কোনটা? এটা, এই D1 এর জন্য আমি এখানে কানেকশনটা দিলাম। আর একটা হলো D3, D3 এর সাথে কানেকশনটা দিলে ইনপুট D3 এর সাথে কানেকশন দিলাম আর ইনপুট D1 এর সাথে কানেকশন দিলাম। তাহলে আমি O0 আউটপুটের জন্য এই অর গেটটা পেলাম। তারপরে আমার আরেকটা আউটপুট হলো O1। O1 এর জন্য আমার আসতেছে D2 প্লাস D3, অর্থাৎ D2। আচ্ছা, আমার আরেকটা বিষয় তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার ওই নির্ধারিত টাইমটা শেষ হতে তোমরা নতুন করে জয়েন করো প্লিজ।